ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জিএস স্টাডি গাইড ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে এসেছি। সেটি হচ্ছে অঙ্ক থেকে, এবং অঙ্কের আজকে যে টপিকটি আমরা নিয়ে এসেছি সেটি হচ্ছে অঙ্ক, সংখ্যা ও বিভাজ্যতা সংক্রান্ত প্রশ্ন থেকে। দেখো, এটা এমন একটি টপিক যেখান থেকে কিন্তু দুটো বা তিনটে প্রশ্ন অবশ্যই তোমাদের পরীক্ষায় আসবেই, এবং প্রতিটি চাকরির পরীক্ষাতে কিন্তু এই টপিকগুলো থেকে প্রশ্ন আসেই। দেখো, আজকে যে টপিকটি রয়েছে সেটি হচ্ছে অঙ্ক, সংখ্যা ও বিভাজ্যতা সংক্রান্ত। সবার প্রথমেই আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে অঙ্ক ও সংখ্যা কি। দেখো, অঙ্ক ও সংখ্যা কিন্তু এক নয়, ঠিক আছে? 1 2 3 4 5 একদম শূন্য পর্যন্ত, 9 থেকে 0 পর্যন্ত এই যে 10টি সংখ্যা রয়েছে, 1 থেকে শুরু করে 9 এবং 0, এই 10টি সংখ্যা হলো প্রাথমিক সংখ্যা, ঠিক আছে? এগুলোকে বলা হয় প্রাথমিক সংখ্যা। কিন্তু এগুলোই হচ্ছে আসলে অঙ্ক। গণিতের সব সংখ্যাই এই 10টি অঙ্ক দ্বারাই গঠিত। যেমন 12 সংখ্যাটি লিখবে তাহলে 1 আর 2 বসবে, 92 সংখ্যাটি লিখবে 9 আর 2 বসবে। তার মানে আমরা বলতে পারি যে সমস্ত চিহ্ন বা প্রতীক দ্বারা সংখ্যাকে প্রকাশ করা যায়, যে সমস্ত প্রতীক বা চিহ্ন দ্বারা সংখ্যাকে প্রকাশ করা যায় তাকেই কিন্তু অঙ্ক বলে। প্রকৃতপক্ষে যে কোনো অঙ্কই এক একটি সংখ্যা, কিন্তু সমস্ত সংখ্যাই অঙ্ক নয়, ঠিক আছে? দেখো, আজকের ক্লাসের প্রথমেই যে টপিকটি আলোচনা করব সেটি হচ্ছে স্বাভাবিক সংখ্যা ও অখণ্ড সংখ্যা আসলে কি। দেখো, স্বাভাবিক সংখ্যা কি? যে সমস্ত সংখ্যা কোনো কিছু গণনা করতে ব্যবহৃত হয় সেগুলোকে কিন্তু স্বাভাবিক সংখ্যা বলে। মানে তুমি 1 2 3 4 এই থেকে শুরু করে একদম শেষের কোনো সীমানা নেই, ঠিক আছে? এত দূর পর্যন্ত কিন্তু এই স্বাভাবিক সংখ্যা রয়েছে। 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ 5 লক্ষ সবই কিন্তু রয়েছে, ঠিক আছে, স্বাভাবিক সংখ্যার মধ্যে। এটি হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এগুলো সবই হচ্ছে স্বাভাবিক সংখ্যা। দেখো, অখণ্ড সংখ্যা কি? অখণ্ড সংখ্যা হচ্ছে শূন্য সহ স্বাভাবিক সংখ্যাগুলিকে অখণ্ড সংখ্যা বলে। মানে যতগুলো স্বাভাবিক সংখ্যা রয়েছে এর সঙ্গে শুধু তুমি একটি শূন্য অ্যাড করে নাও। 0 1 2 3 4 এই থেকে শুরু করে একদম শেষ, মানে কোনো শেষই নেই, ধরো এই থেকে শুরু করে একদম নিঃশেষ পর্যন্ত কিন্তু অখণ্ড সংখ্যা রয়েছে, ঠিক আছে? এরপরে কি রয়েছে দেখো, এরপরেই দেখো রয়েছে মৌলিক সংখ্যা ও যৌগিক সংখ্যা কি। দেখো, মৌলিক সংখ্যা যে সংখ্যাকে 1 ও সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। কোনো সংখ্যা ধরো ধরো 5 রয়েছে, 5কে 1 এবং 5 ছাড়া অন্য কিন্তু কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাহলে 5 একটি মৌলিক সংখ্যা। দেখো, 12 রয়েছে, 12কে 1 এবং 12 ছাড়াও দেখো 2 3 4 এগুলো দিয়ে ভাগ করা যায়, 6, তাই না? তাহলে 12 অবশ্যই মৌলিক সংখ্যা নয়। 12 তাহলে কি? 12 হচ্ছে যৌগিক সংখ্যা। যে সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা ছাড়াও অপর সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাকে যৌগিক সংখ্যা বলে। দেখো, ভালো করে বুঝতে হবে কিন্তু, মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে 1 ও সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে না। 1 রয়েছে, 3 রয়েছে, 5 রয়েছে, 7 রয়েছে, 11 রয়েছে, 13 রয়েছে, এরকম কিন্তু আরও অনেক রয়েছে। আমি কিন্তু সব মৌলিক সংখ্যাগুলো কি রয়েছে 1 থেকে 100 পর্যন্ত বা 1 থেকে 200 পর্যন্ত সেগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। দেখো, যৌগিক সংখ্যা কি? যৌগিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে 1 ও সেই সংখ্যা ছাড়াও অপর সংখ্যা দিয়ে ভাগ করা যায়। অপর যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যেতে পারে। যেমন 4 রয়েছে, ধরো 4কে কী দিয়ে ভাগ যায়? 4কে দেখো 1 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে ভাগ যায়, আবার 4 দিয়ে ভাগ যায়। মানে 1 এবং 4 ছাড়াও কিন্তু 4কে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, তাহলে 4 একটি যৌগিক সংখ্যা। দেখো, এরপরে কি রয়েছে? দেখো, এরপরেই রয়েছে জোড় সংখ্যা ও বিজোড় সংখ্যা। জোড় সংখ্যা বা বিজোড় সংখ্যা কি বা কাকে বলে? দেখো, জোড় সংখ্যা কি? দেখো, এই জোড় সংখ্যা বিজোড় সংখ্যার মধ্যে কিন্তু মৌলিক যৌগিক অনেকেই গুলিয়ে ফেলে। মৌলিক যৌগিক আমি বুঝিয়ে দিলাম একটু আগেই। আর জোড়টা কি? দেখো, যে সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যায়, যে সংখ্যা 2 দিয়ে বিভাজ্য, সেই সংখ্যাকেই জোড় সংখ্যা বলে। সে যে কোনো একটি সংখ্যা হতে পারে। ধরো 50, 50 2 দিয়ে ভাগ যায়। দেখো, 26 সংখ্যাটিও 2 দিয়ে ভাগ যায়। এরকম যতগুলোই সংখ্যা রয়েছে যাকে 2 দিয়ে আমরা ভাগ করতে পারবো তাকেই বলা হয় জোড় সংখ্যা। আর বিজোড় সংখ্যা কি? অবশ্যই যাকে 2 দিয়ে ভাগ যাবে না সেই বিজোড় সংখ্যা হয়ে যাবে। তার মানে যে সংখ্যা 2 দ্বারা বিভাজ্য নয়, 2 দ্বারা ভাগ যায় না যাকে, সেই সংখ্যাকেই বিজোড় সংখ্যা বলে। যেমন দেখো, 13 রয়েছে, 13 সংখ্যাটি কিন্তু একটি বিজোড় সংখ্যা। আবার 13 সংখ্যাটি কিন্তু মৌলিক সংখ্যাও, তাই না? 13কে কিন্তু 1 ও 13 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, তাহলে 13 একটি মৌলিক সংখ্যা। আবার 13 কিন্তু বিজোড় সংখ্যাও, কারণ 13কে 2 দিয়েও ভাগ যায় না। অমনিভাবে প্রত্যেকটি মৌলিক সংখ্যায় কিন্তু বিজোড় সংখ্যা হবেই, ঠিক আছে? কিন্তু প্রত্যেকটি বিজোড় সংখ্যায় যে মৌলিক হবে এরকম নাও হতে পারে। কারণ দেখো, 15 সংখ্যাটি 2 দ্বারা ভাগ যায় না, তার মানে 15 সংখ্যাটি কিন্তু বিজোড় সংখ্যা। কিন্তু 15 সংখ্যাটি কিন্তু মৌলিক নয়, কারণ 15কে 1
3, 5, 15। তার মানে 3 ও 5 এক ছাড়াও ও 15 ছাড়াও 3 ও 5 দিয়ে কিন্তু 15কে ভাগ যাচ্ছে। তার মানে 15 সংখ্যাটি একটি মৌলিক সংখ্যা নয়, সেটি হচ্ছে একটি যৌগিক সংখ্যা। কিন্তু 15 সংখ্যাটিকে 2 দ্বারা ভাগ যায় না, সেই জন্য 15 সংখ্যাটি কিন্তু বিজোড় সংখ্যা। ঠিক আছে, এগুলো কিন্তু গুলিয়ে ফেলবে না। দেখো তারপরে কি রয়েছে, এরপরেই দেখো রয়েছে ক্রমিক সংখ্যা ও পূর্ণ সংখ্যা। দেখো ক্রমিক সংখ্যা কোনগুলো? ক্রমিক সংখ্যা হচ্ছে পরপর সংখ্যা শ্রেণীকে ক্রমিক সংখ্যা বলে। মানে 1, 2, 3 এই যে পরপর রয়েছে, বা 14, 15, 16 এই যে পরপর থাকছে, এই পরপর সংখ্যা শ্রেণীকেই কিন্তু ক্রমিক সংখ্যা বলা হয়। ঠিক আছে, পূর্ণ সংখ্যা কি? দেখো পূর্ণ সংখ্যা হচ্ছে অখণ্ড সংখ্যা। আমি অখণ্ড সংখ্যা কি বলেছি? 0 থেকে শুরু করে 0, 1, 2, 3, 4, 5 এরকমভাবে চলতে চলতে এর কোনো সীমানা নেই। এগুলো সবই অখণ্ড সংখ্যা। এর সঙ্গে কি রয়েছে? এর সঙ্গে রয়েছে ঋণাত্মক সংখ্যা। দেখো ঋণাত্মক সংখ্যা আমি কি প্রথমে তোমাদেরকে বলে নিই। ঋণাত্মক সংখ্যা হচ্ছে -1, -2, -3, -4 এরও কোনো শেষ নেই। ঠিক আছে, -55, -56 মানে চলতে থাকলো, 1 লাখ, 2 লাখ, 3 লাখ, শেষ নেই কোনো। এগুলো সবই হচ্ছে পূর্ণ সংখ্যা। মানে অখণ্ড সংখ্যায় যে 1, 2, 3, 4, 5, 6 এগুলো সবই, এবং এর সঙ্গে যতগুলো ঋণাত্মক সংখ্যা রয়েছে সেগুলো সবই কিন্তু পূর্ণ সংখ্যা। চলো দেখে নেব এরপরে কি রয়েছে। এরপরে দেখো রয়েছে মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যা মানে, মূলদ সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি। p/q মানে, দেখো p/q হচ্ছে দুটোই পূর্ণ সংখ্যা। আমরা ধরে নিচ্ছি 5 সংখ্যাটি, এই 5 সংখ্যাটিকে আমরা p/q আকারে যদি প্রকাশ করতে পারি তাহলে সেটি মূলদ সংখ্যা হবে। 5 আমরা ধরতে পারি 5-এর নিচে 1 রয়েছে, কিছু নেই মানে 1 রয়েছে, এরকম আমরা সাধারণত ধরে থাকি। কারণ 5কে 1 দিয়ে ভাগ করলেও সেই 5ই পাওয়া যাবে, তাই না? এই জন্য 5কে আমরা p/q আকারে কিন্তু প্রকাশ করতে পারছি। q সমান কিন্তু নট ইকাল টু 0 হতে হবে, মানে q কোনো মতেই 0 কিন্তু হবে না। আর একটা আমরা সংখ্যা নিচ্ছি 2-এর 3। এই 2-এর 3ও একটি মূলদ সংখ্যা। ঠিক আছে, 5-এর 7, 5-এর 7ও একটি মূলদ সংখ্যা। 13, এই 13ও একটি মূলদ সংখ্যা, কারণ আমরা 13কেও 13/1 আকারে লিখতে পারি। এগুলো তাহলে সবই মূলদ সংখ্যা। যে সংখ্যাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারছি তাকেই আমরা মূলদ সংখ্যা বলবো। মূলদ সংখ্যার কিন্তু কিছু ধর্ম রয়েছে। কি ধর্ম? যে কোনো দুটি মূলদ সংখ্যার যোগফল, যে কোনো দুটি মূলদ সংখ্যার যোগফল, বিয়োগফল, গুণফল ও ভাগফল যদি 0 দিয়ে ভাগ মানে হয়নি এরকম হয়, তাহলে সেটি অবশ্যই মূলদ সংখ্যা হবে। মানে 2 একটি মূলদ সংখ্যা, 5 একটি মূলদ সংখ্যা, এদের গুণফল, যোগফল, বিয়োগফল, ভাগফল সব সময় কিন্তু সেটি মূলদ সংখ্যাই হবে। ঠিক আছে, 2-এর 3, 2-এর 3-এর সঙ্গে আমি 4-এর 5 যোগ করব, এটিও কিন্তু একটি মূলদ সংখ্যাই হবে। মানে মূলদ সংখ্যার সঙ্গে মূলদ সংখ্যার যোগফল, বিয়োগফল, গুণফল ও ভাগফল হলে পরে সেটি কিন্তু অবশ্যই মূলদ সংখ্যা হবে। এটি একটি ধর্ম গেল। দ্বিতীয় ধর্ম বলছে এ ও বি দুটি মূলদ সংখ্যা যদি হয়, এ ও বি যদি দুটি মূলদ সংখ্যা হয়, তো নিশ্চয় আমি একটা এ একটি মূলদ সংখ্যা এবং বি একটি মূলদ সংখ্যা, তাহলে কি হবে? তাহলে এ হয় বি এর থেকে বড় হবে, নাহলে এ বি এর সমান হবে, নাহলে এ বি এর থেকে ছোট হবে। এ এবং বি দুটি যদি মূলদ সংখ্যা হয় তাহলে এ হয় বি এর থেকে বড় হবে, নাহলে এ বি সমান হবে, নাহলে এ বি এর থেকে ছোট হবে। 3 নম্বর ধর্ম কি বলছে? এ বি সি যদি 3টি মূলদ সংখ্যা হয়, ধরে নিচ্ছি আমি এ একটি মূলদ সংখ্যা, বি একটি মূলদ সংখ্যা, সি একটি মূলদ সংখ্যা, তাহলে এ বি এর থেকে ছোট হবে, বি সি এর থেকে ছোট হবে, বি সি এর থেকে ছোট হবে, আবার এ সি এর থেকে ছোট হবে। ঠিক আছে, এবার আমরা দেখব যে অমূলদ সংখ্যা কাকে বলে। যে সমস্ত সংখ্যাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি তাকে মূলদ সংখ্যা বলে, যাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি না তাকে অমূলদ সংখ্যা বলে। যেমন ধরো √2, এই সংখ্যাটিকে আমরা p/q আকারে লিখতে পারি না, কারণ কোনো সময়তেই আমরা √2/1 এটি কিন্তু আমরা লিখতে পারি না, এটির মান কিন্তু অন্য হয়ে যাবে। √2 এর মান 1, √2/1 এর মান কিন্তু অন্য, এই জন্য এই সংখ্যাটিকে আমরা অমূলদ সংখ্যা বলে থাকি। চলো দেখে নেবো এর পরে কী রয়েছে। এবার রয়েছে দেখো বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা কি? বাস্তব সংখ্যা হচ্ছে সমস্ত মূলদ এবং অমূলদ সংখ্যাকেই আমরা বাস্তব সংখ্যা বলে থাকি। 2, 5, 7 এগুলো সব মূলদ সংখ্যা, তাই না? 8 এগুলো সবই মূলদ সংখ্যা। এছাড়াও √2 এটি একটি অমূলদ সংখ্যা। এই সমস্ত সংখ্যাকে আমরা বাস্তব সংখ্যা বলে থাকি। এরপরে দেখো কি রয়েছে,
এরপরে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক রয়েছে, সেটি হচ্ছে শূন্য সংক্রান্ত কিছু টিপস কিন্তু রয়েছে, শূন্যর কিছু ধর্ম কিন্তু রয়েছে, যেগুলো তোমাদেরকে অবশ্যই জানা দরকার। দেখো প্রথমে কি রয়েছে, শূন্য সংখ্যাটি ধনাত্মক বা ঋণাত্মক কোনোটিই নয়, শূন্য না -শূন্য না +শূন্য, ঠিক আছে, শূন্য ধনাত্মক বা ঋণাত্মক কোনোটিই নয়। তারপরে কি রয়েছে দেখো, শূন্যকে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল কিন্তু সর্বদাই শূন্য হবে। শূন্যকে যদি তুমি 5 দিয়ে গুণ করো তার মানে সে কিন্তু সর্বদাই শূন্যই হবে, তাই না? শূন্যকে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল সর্বদাই শূন্য হবে। শূন্যকে যদি তুমি 7 দিয়ে ভাগ করো তাহলে সেও কিন্তু সবসময় শূন্যই হবে, কারণ শূন্যর ভাগ শূন্য হয়। এছাড়া কি রয়েছে 4 নম্বর, দেখো শূন্য দিয়ে যে কোনো সংখ্যাকে ভাগ করলে ভাগফল সর্বদাই অসঙ্গত হবে। যদি তুমি 5কে শূন্য দিয়ে ভাগ করো তাহলে সেটি অসঙ্গত হবে, ঠিক আছে, এর কোনো বৈধতা নেই। 5 নম্বর টপিক দেখো রয়েছে, শূন্যকে শূন্য দিয়ে ভাগ করলে ভাগফল সর্বদা অসঙ্গত হয়। 0/0 এটা কিন্তু অবৈধ, ঠিক আছে, অসঙ্গত। যে কোনো অশূন্য সংখ্যার ঘাত, 6 নম্বর রয়েছে, যে কোনো অশূন্য সংখ্যার ঘাত শূন্য হওয়ার অর্থফল সর্বদাই কিন্তু 1 হবে। যদি 5-এর পাওয়ার 0 হয় তার মানে এটা কী হয়ে যাচ্ছে, এটা 1 হয়ে যাচ্ছে। 7-এর পাওয়ার যদি 0 হয় তার মানে এটা সমান কিন্তু 1 হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমরা কি জানি, 7-এর পাওয়ার 1 মানে সেটি 7, কিন্তু 7-এর পাওয়ার যদি 0 হয় তার মানে সেটি 1, ঠিক আছে। এরপর কি রয়েছে দেখো 7 নম্বর টপিক, 7 নম্বর টপিক রয়েছে যে 0-এর ঘাত অশূন্য হলে উত্তর সর্বদা শূন্য হবে। শূন্যর ঘাত যদি অশূন্য হয়, মানে শূন্যর ঘাত ধরে নিচ্ছি 5, তাহলে এর উত্তর কিন্তু সর্বদা শূন্যই হবে। শূন্যকে তুমি যত দিয়েই গুণ করো সেটি কিন্তু শূন্যই হবে, তাই না? 8 নম্বর রয়েছে, 0-এর ঘাত 0 হলে ফল অসঙ্গত হবে। 0-এর ঘাত যদি 0 হয় তাহলে এর ফল কিন্তু সর্বদা অসঙ্গত হবে, ঠিক আছে। এগুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে, কারণ শূন্য সংক্রান্ত কিন্তু প্রচুর প্রচুর প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসে। অঙ্ক পরীক্ষা এমনই নয় যে শুধু অঙ্ক করলে আর চলে আসলে। দেখো অঙ্কের মধ্যে কিন্তু অনেক কিছু রয়েছে যেগুলো তোমাদের আসবে এবং তোমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। দেখো জোড় এবং বিজোড় সংক্রান্ত কিছু টিপস রয়েছে, কিছু 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার কিছু টিপস রয়েছে, কিছু মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা সংক্রান্ত টিপস রয়েছে। এগুলো কিন্তু সবই তোমাদেরকে আস্তে আস্তে আমরা পরবর্তী ক্লাসগুলোতে দিতে থাকবো। আজকের ক্লাস এটুকুই ছিল। যদি আজকের ক্লাসটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দিও, ঠিক আছে। যদি পরবর্তীতে এরকম ক্লাস আরও পেতে চাও তাহলে অবশ্যই একটি কমেন্ট করে জানিও এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি আছে সেটিতে ক্লিক করে দিও। চলো এখনকার মতো ধন্যবাদ, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।